হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ওয়াইসিএল জুনিয়র বাংলা। লাস্ট দিনে আমরা মাধ্যমিক 2026 এর জন্য যে ক্লাসগুলো করছিলাম তারই কন্টিনিউশন। এক চলো বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে ম্যাথস গুলো আমরা করছিলাম তারই কন্টিনিউ আজকের ক্লাসটা হবে। ঠিক আছে, লাস্ট দিন আমরা কত দূর করেছিলাম একবার দেখে নিই, তারপর তোমাদের বই থেকে লাস্ট আমরা 4-এর দাগ পর্যন্ত। এক সেকেন্ড, আমি বইটা একবার দেখে নিই। তোমাদের টেক্সট বইয়ের যে কোশ্চেন সেখান থেকেই হবে অ্যাকচুয়ালি। তোমরা পড়াশোনা করেছো, ওয়াইসিএল জুনিয়র বাংলা এই চ্যানেলে আমাকে ম্যাথস করাতে দেখছো, আর ইয়োর কেমিস্ট্রি ল্যাবে তে আমাকে কেমিস্ট্রি পড়াতে দেখছো, তাই তো? হ্যাঁ কি না? দেখো, যাই করো, নিট জেইতে চান্স পেতে গেলে ম্যাথসে স্ট্রং হতেই হবে। নিট বা জেই তোমরা পরবর্তীকালে যেই ক্লাসেই যাও না কেন, মানে যেই স্ট্রিম চুজ করো না কেন, তোমাকে ম্যাথসে স্ট্রং হতেই হবে। আশা করছি তোমাদের আমার ম্যাথস ক্লাস শুনতে বা দেখতে বা বুঝতে কোনো কিছু অসুবিধে হয় না, তাই তো? হ্যাঁ কি না? যদি শুনতে দেখতে বুঝতে অসুবিধা হয়, তোমাদেরকে অল টাইম বলেছি কমেন্ট করতে থাকো বা আমাকে ডাইরেক্ট কলও করতে পারো, কারণ প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক, ফোন নাম্বার, যার সাথে মানে যেই ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি তোমার প্রবলেম ছবি তুলে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। সায়েন্সের মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর ম্যাথসের, ঠিক আছে? কারণ আমি এই পোর্শনটা দেখি। আদার সাবজেক্টের, আর্টসের টিচার আছেন, আর্টসের সাবজেক্টেরও যদি প্রবলেম থাকে তুমিও ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, নালে ডাইরেক্ট কল করতে পারো। দেখো, লাস্ট দিন আমরা 4 পর্যন্ত করেছিলাম, আজকে 5 থেকে হবে। দেখো, 5-এর আজকে মানে এই চ্যাপ্টারে কোষে দেখো 1.1, এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে? এই যে অঙ্কগুলো করা হচ্ছে, এই অঙ্কগুলো শর্ট কোশ্চেনেরই প্যাটার্ন একটা, ঠিক আছে? যা ভুল জায়গায় হয়ে গেল, যাকে এখানে দেখো। তো তোমরা এখন টেস্ট পেপারও করাবো এই চ্যাপ্টারে, সেটা হয়তো লাইভ ক্লাসে করাতে পারি অথবা এরকম ডাইরেক্ট ক্লাসেও করাতেও পারি, ঠিক আছে? যাই হোক, তোমরা দেখো মোটামুটি কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে? বলছে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। বলছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে কিভাবে লিখবে? আমরা কাকে ডিভাইড করে লিখবো? 42 কে, ঠিক আছে? 42 কে দুটো অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে মনে করি একটি অংশ এক্স, দ্বিতীয় অংশ কি হবে? বর্গের কি বলেছে এখানে? এমন দুটি অংশে বিভক্ত করি, তার মানে দুটি অংশ, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, এর যোগফল কি হবে? 42। তাহলে দ্বিতীয় অংশ আমরা কি লিখতে পারি? 42 মাইনাস এক্স। তাহলে শর্তানুসারে কি বলেছে? প্রথম অংশের বর্গ, মানে প্রথম অংশটা যদি এক্স ধরি, তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 42 মাইনাস এক্স। তাহলে আমরা একটা সমীকরণ পাবো। তাহলে করে দেখি। তাহলে প্রথম কোশ্চেনটার জন্য, তাহলে কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1-এর 5-এর 1-এরটা মনে করি প্রথম অংশ কত? এক্স, ঠিক আছে? প্রথম অংশ এক্স, অপর অংশ হচ্ছে তোমার 42 মাইনাস এক্স। বুঝতে পারলে? প্রথম অংশ এক্স, দ্বিতীয় অংশ বা অপর অংশটা হয়ে যাচ্ছে 42 মাইনাস এক্স।
এবার কোশ্চেনে কি বলেছে যে এক অংশ অপর অংশের বর্গের সমান, তার মানে প্রথম অংশটা এটা, তাহলে আমি এখানে শর্তানুসারে লিখবো, শর্তানুসারে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 42 মাইনাস এক্স ইকুয়ালস টু কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইকুয়ালস টু 0। তাহলে এটা কি হয়ে গেল, একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এখানে কি লিখবো, এটি এটি কি লিখবো বলো, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, তাই তো? এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল, হ্যাঁ কি না? তো ফার্স্ট অঙ্কটা হয়ে গেল, হ্যাঁ না? তাহলে এই অঙ্কটা হয়ে গেল। সেকেন্ড অংশটা কি বলেছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। আবার কোশ্চেনটাকে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, যেই অঙ্ক তোমাদের দেয়া আছে সেই অঙ্ক থেকেই করছি। এখানে দেখো 2 নম্বর অঙ্কটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে মনে করি ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা কত, এক্স, ঠিক আছে? তাহলে পরের ধনাত্মক সংখ্যা কত হবে, এক্স প্লাস 2। তাহলে দুটোর গুণফল বলেছে, তার মানে আমি এখানে কি লিখবো, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? দেখ সেকেন্ড কোশ্চেন, তাহলে মনে করি অযুগ্ম সংখ্যা সমান কত, এক্স। মনে করি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা এক্স, মনে করি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে তোমার এক্স। তাহলে অপরটি কত হবে, অপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা এক্স প্লাস 2, ঠিক আছে? ধনাত্মক বলেছে, অযুগ্ম বলেছে, ঠিক আছে? সেই জন্য আমরা কি লিখলাম এখানে, এক্স প্লাস 2। তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো, শর্তানুসারে দুটোর গুণফল 142 বলেছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 143। তার মানে আমরা এখানে কি করছি, সমীকরণ গঠন করছি, তাই তো? তার মানে আমাকে সমীকরণ গঠনই করতে বলেছে, তাই সমীকরণ গঠন করছি। তাহলে এখানে আমরা কি লিখে দেবো, এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়ালস টু 143, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়ালস টু 0। তাহলে এটাই নির্ণেয় সমীকরণ, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না? দ্বিঘাত সমীকরণ, বোঝা গেল? তাহলে থার্ড অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, ঠিক আছে? ভালো করে দেখো, অঙ্কগুলো খুবই সোজা, তোমাদেরকে বাড়িতে ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। না বুঝতে পারলে আমাকে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো। যদি ফোন, মেসেজ বা হোয়াটসঅ্যাপ কোনো কিছু করে না পাও, ডাইরেক্ট ফোন করো যখন খুশি, ঠিক আছে? মানে ফোন মানে মেসেজ, আর মানে মেসেজের রিপ্লাই বা হোয়াটসঅ্যাপের রিপ্লাই না পেলে ডাইরেক্ট ফোন করো, ঠিক আছে? দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে আমি কি লিখবো, দুটি ক্রমিক সংখ্যা মানে একটা এক্স আর একটা এক্স প্লাস 1। তাহলে মনে করি দুটি ক্রমিক সংখ্যা হলো, 3 নম্বরটা মনে করি দুটি ক্রমিক সংখ্যা হলো একটা এক্স ও এক্স প্লাস 1। অযুগ্ম সংখ্যা বললে এক্স প্লাস 2 লিখলে, ক্রমিক সংখ্যা মানে তারপরের সংখ্যা আসছে, তার মানে আমি এখানে এক্স প্লাস 1 লিখলাম। তাদের কি বলেছে, তাদের বর্গের সমষ্টি মানে স্কোয়ার করতে হচ্ছে, স্কোয়ারের সমষ্টি, ঠিক আছে? তার মানে আমি একটা লিখবো শর্তানুসারে
শর্তানুসারে কি লিখবো, এক্স স্কোয়ার বর্গের সমষ্টি বলেছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 313। তাহলে আমি এখানে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এখানে ফর্মুলা ফেলে দিচ্ছি 2x প্লাস 1 মানে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেটাই এখানে লিখেছি ইকুয়ালস টু 313। ঠিক আছে, তার মানে আমার এখানে কত হয়ে যাচ্ছে, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়ালস টু 0। তাহলে এখানে হয়ে দাঁড়াচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312, এটাকে 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে তুমি এখানে লিখবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটাকে 312কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়, 156, তাহলে মাইনাস 156 ইকুয়ালস টু 0। এটাই নির্ণয় সমীকরণ। বুঝে গেল? হ্যাঁ কি না? হলো না না হলে বলো। দেখো খুব ইজি অঙ্ক। এরপরে আমরা 6-এর অঙ্কটাতে চলে যাব। 6-এতে অনেকগুলো অঙ্ক আছে, একটা একটা করে করব। ঠিক আছে, 6-এর প্রথমের অঙ্কটা দেখো। প্রথমের অঙ্কটা কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানেও আমাকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। দ্বিঘাত সমীকরণের একটাই কঠিন লাগে মনে হয় তোমাদের, যে সমীকরণটা কিভাবে গঠন করবে। দেখো সমীকরণ গঠন করার নিয়ম যেটা স্টেটমেন্টে দেয়া আছে, মানে অঙ্কতে দেয়া রয়েছে, সেই অঙ্কটাকে ভালো করে পড়ো, যা বলেছে সেটা লেখো, তাহলেই দেখবে অটোমেটিক সমীকরণ গঠন হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? দেখো এখানে কি বলছে, কোনো কিছুই সিম্পল নলেজ, যা বলেছে ম্যাথস করার নিয়মই হচ্ছে যেটা বলেছে সেটা আগে লেখো, প্রদত্ত কি দেয়া রয়েছে, তারপর কি করতে বলেছে সেই ডিরেকশনে গিয়ে যাও, তাহলে দেখবে ম্যাথস অটোমেটিক হচ্ছে। তাহলে বলছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য। আমরা আয়তক্ষেত্র জানি, হ্যাঁ কি না? আয়তক্ষেত্র মানে যার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, তাই তো? হ্যাঁ কি না? যার দৈর্ঘ্য প্রস্থ কি হবে, সমান হবে না। যদি দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায় তাহলে বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কি হবে, প্রস্থ হচ্ছে বড় হবে। এটাই আমরা আয়তক্ষেত্রতে দেখেছি। তার মানে আমার এখানে কি বলছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, মানে ধরো এটা এবিসি একটা আয়তক্ষেত্র, এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার এসি হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য। তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক, হ্যাঁ কি না? তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার 15 মিটার। আমরা এখানে কি লিখলাম, এটা 15 মিটার। এবার বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমাদেরকে কোনটা ধরতে হবে, প্রস্থ ধরতে হবে না দৈর্ঘ্য ধরতে হবে? প্রস্থ ইকুয়ালস টু এক্স ধরতে হবে, তাই তো? তাহলে মনে করি এই অঙ্কের আর একটা নিয়ম, যে কাকে তুমি এক্স ধরবে সেটাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে, তাহলেই অঙ্ক মিলতে শুরু করবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের কোনটাকে, যা কোশ্চেনে বলে দেওয়া আছে কোনটাকে এক্স ধরবে, সেই এক্সটা যদি ঠিকঠাক তুমি ধরতে পারো তাহলে এই অঙ্ক অটোমেটিক মিলবে। ঠিক আছে, আমি যদি এখানে দৈর্ঘ্যটা ধরতাম তাহলে কি হতো, তাহলে x-3 করতে হতো। ঠিক আছে, প্রস্থ ইকুয়ালস টু x-3 করতে হতো। হবে না এরকম ব্যাপার? না হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, মনে করি প্রস্থ ইকুয়ালস টু x মিটার, তাই তো? আয়ত ক্ষেত্রের প্রস্থ ইকুয়ালস টু x মিটার। ওকে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কি বলেছে, প্রস্থ অপেক্ষা 3 বেশি, x প্লাস 3 মিটার হয়ে গেল। এবার দেখো আমাকে এখানে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য কি করে ক্যালকুলেট করব, দুটো প্রসেস করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারি, কারণ ধরো এটা এখানে সমকোণ হচ্ছে, আমি এইটা জানি x প্লাস 3 আর এইটা কি জানি x, তাহলে আমি এইটা 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, তার মানে আমি
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কয়ার করে আমরা কি করতে পারি, এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ কি না? তাহলে দৈর্ঘ্য অপেক্ষা এত বেশি, তাহলে মানে আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা এখানে একবারে শর্তানুসারে করে দিচ্ছি, শর্তানুসারে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, এক্স স্কয়ার, একবারে করছি না, এখানে যদি এরকম ভাবে লিখি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। তার মানে এখানে আমার এবি কত, এক্স তার হোল স্কয়ার, বিসি কত, এক্স প্লাস 3 তার হোল স্কয়ার, এসি কত 15 তার হোল স্কয়ার। তার মানে আমি এখানটা লিখবো এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু মানে এ প্লাস বি তার হোল স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে এখানে আমরা লিখবো এক্স স্কয়ার প্লাস এখানে 6x প্লাস 9 ইকুয়ালস টু 225, মানে 15 স্কয়ার করলে কত আসবে তোমার 225। হ্যাঁ কি না? তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়ালস টু 0। 225 থেকে 9 বাদ দিলে কত হবে 216, তার মানে মাইনাস 216 হয়ে যাবে। তার মানে আমি এখানে এটা লিখবো 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 216 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে x স্কয়ার প্লাস 3x আর এখানে এটা মাইনাস 108 ইকুয়ালস টু 0। তার মানে এটাই হয়ে যাচ্ছে কি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল না বোঝা গেল? নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো? হয়েছে না হয়নি? দেখো সিম্পল যা জিনিস যেটা বলেছে সেটাকে আগে লেখো, লেখার পরে স্টেপ অনুসারে স্টেটমেন্টে যা বলবে সেই অনুসারেই ধীরে ধীরে এগোতে হবে। ঠিক আছে, তাহলেই দেখবে অঙ্ক মিলে যাবে। নেক্সট অঙ্কতে আস, নেক্সট অঙ্কটা আবার কাটি। নেক্সট অঙ্ক এখানে কি বলেছে, দুয়ের 2 নম্বরটা হবে, তাই তো? 2 নম্বরটা একটু ভালো করে পড়ো, পড়লেই করতে পারবে, এমন না যে করতে পারবে। ঠিক আছে, তোমাদের যা নলেজ আছে, যা ক্লাস 9 পর্যন্ত যা পড়ে এসেছো সেই অনুসারে তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তাহলেই অঙ্কগুলো করতে পারো। কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা। দেখো আমিও তোমাদের মতনই নতুন, ম্যাথসে নতুন না, ম্যাথস অনেক ভালো, মানে করতে ভালো লাগে। ঠিক আছে, ভাবতে ভালো লাগে। হ্যাঁ না, এরকম নয় যে মুখস্থ রয়েছে, যে ম্যাথসের অঙ্ক দেখলে হয়ে যায়। আরে স্টেটমেন্ট পড়ো, অটোমেটিক মেরো। মানে যদি মুখস্থ করে করতে চাও তাহলে বেশি দূর এগোতে পারবে। ঠিক আছে, আর 8, 9, 10 এর ম্যাথস তুমি যদি ঠিকঠাক করে না করো, পরবর্তীকালে যে কোনো চাকরির পরীক্ষাতে তুমি গেলে, কারণ 8, 9, 10 এর ম্যাথস থেকেই চাকরির পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে, তো সেই জন্য তুমি পরবর্তীকালে যে কোনো স্ট্রিমে যাও, সায়েন্স নিতে পারো, আর্টস নিতে পারো, কমার্স নিতে পারো, যা খুশি, কিন্তু যদি তোমার 8, 9, 10 এর ম্যাথস ঠিকঠাক না থাকে, যে কোনো চাকরির পরীক্ষাতে তোমার ম্যাথস ভালো যাবে না। ঠিক আছে, কারণ 8, 9, 10 এর ম্যাথসই চাকরির পরীক্ষাতে আসবে। বোঝা গেল? তো এবার দেখ কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলে। ধরো তুমি 80 টাকাতে কয়েক কেজি চিনি কিনেছো। এমনি সিম্পল তোমাদের বা আমার কথাতেও যদি বলি, এখানে শুদ্ধ ভাষায় লেখা রয়েছে, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা তিনি বেশি পেতেন, মানে 80 টাকাতেই যা চিনি কিনেছে তার থেকে আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি, তার কেজি প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তার মানে এখানে কি বলছে, একটু পেন্স দিয়ে দিয়েছে মনে হচ্ছে, এতক্ষণ ধরে ইজি হচ্ছিল। তাহলে আমরা এখানে কি লিখবো, ওই ব্যক্তি, তাহলে আমরা ধরবো কি, দেখো বলছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি মানে কয়েক কিগ্রা চিনি ক্রয় করলে, যদি ওই টাকায় মানে 80 টাকাতে তিনি আরো 4 কিগ্রা তিনি বেশি পেতেন,
তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে আমাকে এখানে কি ধরতে হবে, ওই ব্যক্তি কত কেজি চিনি কিনেছিল আগে প্রথমে সেটা ধরতে হবে। তাহলে আমি লিখবো, মনে করি ওই ব্যক্তি এক্স কেজি চিনি বা এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন, তাহলে এক্স কেজি চিনির দাম কত হবে, 180 টাকা। আর 1 কেজি চিনির দাম কত হবে সেটা ক্যালকুলেট করব। আবার এক্স প্লাস 4 কেজি চিনি বেশি বলছে, তাহলে এক্স প্লাস চিনির দাম কত হবে, ক্রয় মূল্য সেই 80 টাকাই হবে, কারণ 80 টাকাতেই বলেছে। তাহলে 1 কেজি চিনির দাম কত হবে, তাহলে এবার বলছে এখানে প্রতি কেজি কি বলেছে, দাম বলেছে 1 টাকা কম হতো। তার মানে প্রথম 80 টাকা থেকে যে কেজি মানে যত কেজি পেয়েছিল মানে এক্স কেজি মাইনাস এক্স প্লাস 4 কেজি করবো প্রতি কেজি। ঠিক আছে, করে দেখাচ্ছি, দেখো। তাহলে মনে করি তিনি এক্স কেজি এক্স কিগ্রাই লেখো, কিগ্রা চিনি ক্রয় করেছিলেন 80 টাকায় যদি 1 কেজি চিনি হয়, তার মানে চিনির দাম প্রচুর কিন্তু বর্তমানে এত টাকা দাম না, হ্যাঁ নাকি না? মানে 80 টাকা কেজি চিনি কিনতে হলে তাহলে মিষ্টির দাম কত হবে বুঝতে পারছো, বা তুমি যে ক্যাডবেরিটা খাচ্ছ সেই ক্যাডবেরির দাম কত হবে, নাকি না? দেখো, যাই হোক, যা দাম হবে, তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, আগে গিয়ে তোমাদের এই যে প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, তোমার বাবা মা এত কষ্ট করছে, সেখান থেকে তুমি পড়াশোনা করছো না, চাকরি পাচ্ছ না, তুমি যদি ভালো স্ট্রিম নাও, স্ট্রিম বলতে সায়েন্সের দিকে যাও বা আর্টসের দিকে যাও, যে কোনো দিকে যাও, তোমার যদি ওই সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে, মানে তুমি যদি বুঝে পড়ো ওই সাবজেক্ট, তাহলে যে কোনো সাবজেক্ট নাও, সেই সাবজেক্টেই তুমি র্যাঙ্ক করবে, বোঝা গেল? মানে তুমি ওই সাবজেক্ট থেকে কিছু না কিছু করবে। তো সায়েন্স নিলে তো সব থেকে ভালো দিক এখনকার দিনে ডাক্তার হও নাই ইঞ্জিনিয়ার হও, ঠিক আছে? এবার ডাক্তার হতে গেলে তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে, ম্যাথস ভালো হতে হবে। তুমি বলবে আমার তো ডাক্তার পড়তে গেলে তো ম্যাথসের প্রয়োজন নেই, এটা ঠিকই, ম্যাথসের কোনো প্রয়োজন নেই, কিন্তু ফিজিক্সের নাম্বার পেতে গেলে ম্যাথসের প্রয়োজন হবে। তাহলে ম্যাথস যদি তুমি ভালো করে না পড়ো বা নিজে থেকে না করতে পারো, তাহলে তোমার ফিজিক্স ভালো হবে না, ফিজিক্স না ভালো হলে তোমার নিটেতে র্যাঙ্ক হবে না, নিটেতে র্যাঙ্ক না হলে তুমি মেডিকেল পড়তে পারবে না, তাহলে ডাক্তার হওয়ার স্বপ্নটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ কি না? তো সেই জন্য ম্যাথস খুব ভালো হতে হবে, ঠিক আছে? তো যাকে তোমরা ভালো করে পড়বে আশা করি, কারণ মাধ্যমিক খুবই ভাইটাল, মাধ্যমিকের নাম্বারটাও খুবই ভাইটাল। এখনকার দিনে সবাইকেই বলতে শুনবে মাধ্যমিকে মানে কি বলে, মার্কস পাওয়াটা খুব ইজি, সত্যি ইজি, কিন্তু টপ মার্কস পাওয়াটা কি ইজি, হ্যাঁ কি না? তার জন্য পড়াশোনা করতে হবে, হ্যাঁ না? তো যাকে তোমরা পড়াশোনা করবে আমি এটা জানি। দেখো, তাহলে কি লিখবো, এক্স কেজি এক্স কিগ্রা, এরপরে লিখবে এক্স কিগ্রা চিনির দাম কত, 80 টাকা, ঠিক আছে? এক্স কেজি চিনির দাম কত, 80 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত, 1 কেজি চিনির দাম হচ্ছে 80/x টাকা, এরকম ভাবে করবো। দেখো, ম্যাথসের প্রসেস থেকে সরবে না কখন, যদি প্রসেস থেকে সরে যাও, যদি অঙ্কের উত্তর মেলানোর চেষ্টা করো, তাহলে দেখবে অঙ্কতে ভুল হবে, ঠিক আছে? সেই জন্য ম্যাথসে সবসময় কি করবে, যা প্রসিডিওর দেওয়া আছে সেই প্রসিডিওর অনুসারেই চলো, ঠিক আছে? যা স্টেটমেন্ট দেওয়া রয়েছে সেই অনুসারে লেখো। মানে আমার একটাই কথা, তোমাকে যা বলেছে গিভেন যেটা রয়েছে মানে প্রদত্ত যেটা আছে সেইটা লেখো, তারপর ওই প্রসিডিওর অ্যাপ্লাই করো, ফর্মুলা অ্যাপ্লাই করো, মানে যেই ডিরেকশন বলবে সেই ডিরেকশনে এগো। হ্যাঁ, এবার তুমি বলবে কোন ডিরেকশনে এগোবো কিছু বুঝতে পারছি না, সিম্পল হচ্ছে তোমার পাটিগণিতের অঙ্ক, এখানে এক্স ইউজ হচ্ছে দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ কি না? তো দেখো, তার মানে 1 কেজি চিনির দাম হচ্ছে 80/x, আমি এখানে 8x লিখে দিয়েছি, 80/x। তাহলে
কত কেজি আরো, যদি ওই টাকায় মানে 80 টাকাতেই তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন বলেছে। তার মানে এক্স প্লাস 4 কিগ্রা চিনির দাম কত হবে? চিনির দাম হচ্ছে তোমার 80 টাকাই হবে, হ্যাঁ কি না? 80 টাকাই তো হবে। তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? তাহলে হবে তোমার 80/x+4 এত টাকা। তাহলে দুটো ক্ষেত্রেই তুমি 1 কেজি চিনির দাম ক্যালকুলেট করেছো। এবার লাস্ট লাইনটা পড়ো। আমরা 1 কেজিতে কেন গেলাম? এখানে বলেছে প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো, সেই জন্যই আমরা 1 কেজিতে গেলাম। ঠিক আছে, এবার শর্তানুসারে কি লিখবো? শর্তানুসারে আমরা লিখবো, তাহলে কোনটা থেকে কোনটা এখানে বেশি পাচ্ছে, তার মানে আমরা লিখবো 80/x মাইনাস 80/x+4 ইকুয়ালস টু 1। তাহলে আমার এখানে লসাগু কত হবে? x ইন্টু x+4। তাহলে আমার লসাগু হচ্ছে এটা x ইন্টু x+4, x দিয়ে ডিভাইড করলে 80টাকে যদি আমি প্রথমেই কমন নিয়ে নিই, যদি ধরো 80 দিয়ে মাল্টিপ্লাই কর, কারণ 80 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 80x প্লাস 320 আর এখানটা মাইনাস 80x ইকুয়ালস টু 1। দেখো মাইনাস 80x প্লাস 80x কেটে যাচ্ছে, তার মানে এখানে 320 দাঁড়াচ্ছে, এটা ডায়াগোনালি মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে আমরা এটা কেটে দিলাম। তাহলে আমরা এটাকে লিখছি x ইন্টু x+4 ইকুয়ালস টু 320। তাহলে এটাকে আবার লিখতে পারি কি, এখানটাই করে দিচ্ছে, এটাকে আবার লিখতে পারি তোমার এই জায়গাটায় যেটা লিখবো x স্কয়ার প্লাস 4x ইকুয়ালস টু 320 আর এখানটায় x স্কয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়ালস টু 0। এটাই নির্ণয় সমীকরণ, হ্যাঁ কি না? ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে না হয়নি? না হলে বলো। দেখো ম্যাথস খুব ইজি, বুদ্ধি করে করতে পারলেই হবে। আর ম্যাথস যদি তোমার স্ট্রং হয় তাহলে পরবর্তীকালে গিয়ে নিট যেই নিতে পারবে, চাকরির ক্ষেত্রে প্রবলেম হবে না, কারণ চাকরির পরীক্ষায় যে ম্যাথস আসবে সেটা 8, 9, 10 এরই ম্যাথস, সেটা তুমি যদি ভালো করে না করতে পারো, ম্যাথস যদি ভালো না থাকে, তাহলে ম্যাক্সিমাম চাকরির পরীক্ষাতে ম্যাথস খুবই প্রয়োজন, মানে ম্যাথস থেকে কোশ্চেন আসবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 3 নম্বরটা দেখো। 3 নম্বরটার কি বলেছে, যে দুটি স্টেশনের মধ্যে আগে অঙ্ক পড়ো, না পড়লে হবে না। কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, হ্যাঁ না? একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। বলছি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, মানে টোটাল দূরত্বটা 300 কিলোমিটার। বলছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ঠিক আছে? ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আমরা এখানে কি লিখবো, ট্রেনের যখন গতিবেগ বা এরকম স্পিড দিয়ে দেবে তখন গতিবেগকে ধরতে হবে, ঠিক আছে? মনে করি ট্রেনটির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, ঘন্টায় তো, হ্যাঁ, মনে করি ট্রেনটির গতিবেগ, মনে করি ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিলোমিটার পার ঘন্টা, কত? x কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? x কিলোমিটার যাবে, হ্যাঁ না? ঘন্টায় সে x কিলোমিটার পথ যাবে, মানে ট্রেনটি, তার মানে x কিলোমিটার পথ যেতে তার কত সময় লাগবে? 300 কিলোমিটার। x কিলোমিটার মানে x কিলোমিটার পার ঘন্টা বেগে সে কত কিলোমিটার পথ যাবে? 300 কিলোমিটার। তাহলে যদি x + 5 হতো তাহলে তখন কি হতো?
তার মানে আমাকে এখানে কি করতে হবে দেখো, যদি ট্রেনের গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে 300 মিটার যেতে তার 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে সেটা ক্যালকুলেট করতে হবে। তার মানে 300 মিটার 1 ঘন্টাতে তাহলে কত কিলোমিটার যাবে সেটা ক্যালকুলেট করব। তাহলে আমরা এখানে কি লিখবো, x কিমি যায় x কিমি পার ঘন্টায় যদি ট্রেনটার গতিবেগ হয় তাহলে এখানে কি বলছে 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে x কিলোমিটার, তাহলে x কিলোমিটার যেতে কত সময় লাগছে, x কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে 300/x। দেখো কিভাবে আমরা এটাকে লিখবো, এই যে x কিমি যায় ওই কি নিয়মই করছি, x কিমি যায় এইটা অনুসারে 1 ঘন্টায়, তাহলে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে, মানে 300 কিমি যায়, আমি এখানটা ভেঙে দিলাম, ঠিক আছে, যাই 1/x ইন্টু 300, ঠিক আছে, 1 কিমি যাই 1/x ঘন্টায়, আর 300 গেলে তাহলে এখানটা হয়ে যাচ্ছে 300/x ঘন্টাতে, মানে 300 কিলোমিটার যেতে তার সময় কত নিচ্ছে, যেতে সময় লাগে না এখানটা 30 কিমি যাই এত ঘন্টায় বা সময় লাগে, যেতে সময় লাগে বা যা কিছু এরকমই লিখতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপরে x+5 কিলোমিটার বেশি হলে, তার মানে আমার যদি এখন গতিবেগ হচ্ছে x কিলোমিটার, তাহলে x+5 কিলোমিটার যায়, কিমি যেতে সময় লাগে হচ্ছে তোমার 1 ঘন্টা। ওকে, এখানটা বুঝতে পারলে না, বুঝতে পারলেন, এখানে দুটো ট্রেনের গতিবেগ হয়ে যাচ্ছে, প্রথমে ছিল x, তারপর 5 কিলোমিটার বেশি বলেছে সেই জন্য x+5, বুঝতে পারলে, তার মানে 1 কিমি যেতে সময় লাগে 1/x+5, আর 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে, আমি মাঝের 1 কিলোমিটারটা লিখলাম না, তাহলে এখানে 1/x+5 ইন্টু 300, তার মানে সেই দাঁড়ালো 300/x+5 এত ঘন্টা, ঠিক আছে। এবার কি বলেছে দেখো এখানে 5 কিলোমিটার বেশি হলে দ্বিতীয় ট্রেনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো, তার মানে প্রথমেরটাতে বেশি সময় লাগছে, তাহলে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা ইকুয়ালস টু 2, হ্যাঁ না, তাহলে শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে তোমার এখানে 300/x মাইনাস 300/x+5 ইকুয়ালস টু 2 ঘন্টা, তাহলে এখানেও সেই লসাগু কি হয়ে যাচ্ছে x ইন্টু x+5, তাহলে এখানে 300x, তাহলে 3×5 = 15, এখানে 1500, আর এখানে মাইনাস 300x ইকুয়ালস টু 2, 300x কেটে গেল, তাহলে এটাকে কোনাকুনি গুণ করলে এখানে 2x স্কয়ার প্লাস 10x, এই 2টাকে মাল্টিপ্লাই করে দিলাম আর এইটাকেও মাল্টিপ্লাই, মানে এই 2 এর সাথে টোটালটা মাল্টিপ্লাই করে দিলাম 2x, সেই জন্য 2x স্কয়ার 2x ইন্টু 5 10x প্লাস ইকুয়ালস টু 1500, ঠিক আছে। এরপরে তুমি কি করছো, এখানটায় আমরা লিখছি 2x স্কয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়ালস টু 0, তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু 0, তাহলে এটাই তোমার কি হয়ে যাচ্ছে নির্ণেয় সমীকরণ, বুঝে গেল, এটা কি হলো নির্ণেয় সমীকরণ, হ্যাঁ কি না, ক্লিয়ার হলো না, হলো না, নেক্সট অঙ্কেতে যাও, ঠিক আছে। এরপরে কতগুলো অঙ্ক আছে দেখি, এখানে অনেকগুলোই অঙ্ক আছে, হয়ে যাবে, আমি করে দিচ্ছি, এখানে এখনো 5টা অঙ্ক আছে, একটু তাড়াতাড়ি বলবো। এবার দেখো বলছে একজন ঘড়ি বিক্রেতা
একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায়, হ্যাঁ না? 336 টাকা। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায়, না ঘড়ি ক্রয় করে বলছে একটি ঘড়ি কিনে সেই ঘড়িটা সে 336 টাকায় বিক্রি করে দিয়েছে। বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। মানে যে টাকায় কিনেছিল সেম পার্সেন্টেজেই তার লাভ হলো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য এখানে কি লিখবো? মনে করি ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে তোমার এক্স, ঘড়িটির বিক্রয় মূল্য কত? ওই লাভ ক্ষতির অঙ্ক। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে তোমার, ক্রয় মূল্য কত কেনে? এক্স টাকা। এক্স টাকা দিয়ে সে কিনেছিল, এক্স টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য কত ঘড়িটির? বিক্রয় মূল্য দেখো এখানে ক্রয় মূল্য বিক্রয় লাভ ক্ষতির অঙ্ক। বিক্রয় মূল্য কত হবে? ক্লাস 9 এ লাভ ক্ষতি পড়েছিলে 336 টাকা, এখানেও পড়েছো লাভ ক্ষতি, হ্যাঁ না? সুদ কষা পড়েছো কিন্তু লাভ ক্ষতি পড়ো। লাভ ক্ষতি ক্লাস 9 এ পড়েছিলে, হ্যাঁ না? মনে আছে না মনে নেই? তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেটাই তার লাভ। তাহলে লাভ ইকুয়ালস টু কি লিখবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 336 আর ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে তার লাভ হচ্ছে 36 মাইনাস x টাকা। তাহলে শতকরা কত টাকা লাভ বলেছে? তাহলে এখানে কি লিখবো? তাহলে ক্রয় মানে কত পার্সেন্ট লাভ হচ্ছে, হ্যাঁ না? লাভ সমান এইটা গেল। তাহলে এর এক্স এর ক্রয় মূল্যে শতকরা বলেছে, তাহলে আমি এখানে কি লিখবো? এক্স এর এক্স পার্সেন্টেজ। ঠিক আছে, তার মানে কি লিখবো শর্তানুসারে? এখানটা বুঝবে, ঠিক আছে? এখানে এই লাইনটাকে বোঝো। বলছে ঘড়িটি যত টাকায়, না তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই তার লাভ হল। তাহলে যদি এক্স টাকায় কিনে থাকে তাহলে এক্স এর এক্স পার্সেন্টেজ ইকুয়ালস টু লাভ, হ্যাঁ না? এক্স এর মানে এক্স টাকা দিয়ে কিনেছিল, এক্স পার্সেন্টেজ মানে যদি সে 24 টাকায় কেনে তাহলে 24%, মানে এক্স এর 24%। তাহলে আমরা এখানে কি লিখবো? এক্স এর এক্স পার্সেন্টেজ ইকুয়ালস টু তার লাভ 336 মাইনাস এক্স। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে এর মানে কি হয়? ইন্টু হয়। তার মানে আমরা এখানে লিখবো এক্স ইন্টু এক্স বাই 100, হ্যাঁ না? হ্যাঁ কি না? এখানটা এই লাইনটা বোঝা গেল না? বোঝা গেল না? তার মানে আমরা এখানে লিখছি 336 মাইনাস এক্স, তার মানে এখানটা আমার হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 100 ইকুয়ালস টু 336 মাইনাস এক্স। তাহলে ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু 336, তার সাথে দুটো জিরো, এখানে মাইনাস 100x, মাইনাস 100x এইদিকে চলে এলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 336 এর দুটো জিরো। তাহলে এটাই তোমার কি হয়ে যাচ্ছে? নির্ণয় সমীকরণ। মানে এটাই নির্ণয় সমীকরণ হয়ে যাচ্ছে। নির্ণয় সমীকরণ এটা হচ্ছে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? কারো কিছু ডাউট থাকলে বল, না থাকলে আমি নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে? 5 নম্বর কোশ্চেন, মানে 6 এর 5। ঠিক আছে, 4 নম্বরটা হয়ে গেল। 5 কি বলছে? দেখো এরকম একটা অঙ্ক আসবে যেখানে সমীকরণ গঠন করতে হবে, সেরকম একটা অঙ্ক মাস্ট মাধ্যমিকে ফাইনালে থাকবে এবং তোমার স্কুলের যে পরীক্ষা হবে তাতেও থাকবে। ঠিক আছে, তাহলে এখানটায় 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটাও গতিবেগের ওপর। কি বলছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে
রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। মানে এখানে কি বলছে, তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্রোতের বেগ দেখতে পাচ্ছি, আর একটা নৌকার বেগ দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কোনটাকে কি ধরবো, এখানে স্রোতের বেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে মানে যেই দিকে স্রোত যাচ্ছে সেই দিকেই নৌকাটা যাচ্ছে, অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে তার 10 ঘন্টা সময়, কম সময় লাগে। তাহলে কি দাঁড়ালো, মনে করি স্থির জলে নৌকার বেগ x কিলোমিটার পার ঘন্টা, এখানে লিখবে মনে করি স্রোতের অনুকূলে না, মনে করি স্থির জলে নৌকার বেগ, অনুকূলে না, অনুকূলের পরের লাইনে স্থির জলে নৌকার বেগ, কোনটা ধরবো, নৌকার বেগটা ধরবো। মনে করি স্থির জলে নৌকার বেগ কত হচ্ছে তোমার x কিমি পার ঘন্টা, হ্যাঁ কি না, স্থির জলে এইটা। তাহলে স্রোতের বেগ কত এখানে দিয়েছে, স্রোতের বেগ এভাবে লিখবে, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, 2 কিমি পার ঘন্টা, বোঝা গেল। তাহলে এইটা তুমি প্রথমেই লিখে ফেললে। এবার বলছে স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ, স্রোতের অনুকূলে মানে যেই দিকে স্রোত সেই দিকেই নৌকাটা যাচ্ছে, তার মানে দুটো বেগ এখানে কাজ করছে, নৌকার বেগ এবং স্রোতের বেগ, তার মানে x+2 হয়ে যাবে। স্রোতের অনুকূলে নৌকার কার্যকারী বেগ, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, কার্যকরী লিখতে পারো বা কার্যকারী বেগ হচ্ছে তোমার x+2 কিমি পার ঘন্টা। মানে স্রোত যেই দিকে যাচ্ছে নৌকাও সেই দিকে যাচ্ছে, সেটাই স্রোতের অনুকূল, তার মানে স্রোতেরও বেগ রয়েছে, নৌকারও বেগ রয়েছে, তাহলে দুটো বেগ যোগ করে হয়ে যাবে, এখানে অ্যাডিটিভ প্রপার্টি কাজ করবে। তাহলে স্রোতের প্রতিকূলে কি হবে, তাহলে x-2 হয়ে যাবে মাইনাস, তাহলে স্রোতের এখানে প্রতিকূলে লিখবে, প্রতিকূলে নৌকার কার্যকারী বেগ, তাহলে এখানে হবে x-2 কিমি পার ঘন্টা, বুঝে গেল, হ্যাঁ কি না, x-2 পার ঘন্টা হয়ে গেল। তাহলে স্রোতের অনুকূলে কত কিলোমিটার গেছে, স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গেছে, তাহলে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগছে সেটা বার করতে হবে। এখানে দেখো স্রোতের অনুকূলে এত কিমি যায় 1 ঘন্টায়, তাহলে কি লিখবো এখানে, স্রোতের অনুকূলে x+2 কিমি যায়, x+2 কিমি যেতে সময় লাগে একদম ইউনিটের মতো 1 ঘন্টা, পার ঘন্টায় বলেছে, আর এখানে কত বলেছে 21 কিলোমিটার, 21 কিলোমিটার যেতে তাহলে কত সময় লাগবে, তাহলে 1/x+2 × 21, তাহলে এখানটায় তুমি লিখবে 21/x+2 ঘন্টা, হ্যাঁ না, কত ঘন্টা, এটা লিখবে x+2, 21/x+2 লিখলে। এরপর স্রোতের প্রতিকূলে, কারণ সে ওই পথে আবার ফিরছে, 21 কিলোমিটারই পথ ফিরছে, তাহলে এখানে লিখবে স্রোতের প্রতিকূলে কত কিলোমিটার, x-2 কিমি যেতে, মানে ওইটাই ওর গতিবেগ, স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগে 1 ঘন্টা, তাহলে 21 কিলোমিটার যেতে একবারে লিখে দিচ্ছি আমি এখানে 21/x-2 এত ঘন্টা,
তার মানে স্রোতের প্রতিকূলে আর স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে সময় লাগছে। একটা হচ্ছে 21/x+2 আর একটা হচ্ছে 21 - x/2। তাহলে আসতে 10 ঘন্টা সময় লাগে বলছে, ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা এখানে লিখবো, তার মানে গেছে আর এসেছে। তাহলে যেতে তার সময় লেগেছে 21/x+2 আর ফিরে আসতে তার সময় লেগেছে 21/x-2 = 10। দেখো, যেতে সময় লাগে মানে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে 21/x-2 আর স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 21/x-2। তাহলে দুটোকে যোগ করলে 10 ঘন্টা সময় লেগেছে বলছে। তাহলে এখানে x+2 × x-2, তাহলে এখানটায় কি হয়ে যাচ্ছে x 21x - 42 আর এখানটা হয়ে যাচ্ছে +21x + 42 = 10। এটা দেখো এখানে এই ফর্মুলা পড়ে যাচ্ছে a² - b² = a + b × a - b। এখানে a + b × a - b আছে। তার মানে আমরা এখানটাকে কি লিখবো, দেখো এখানে 42 কেটে যাচ্ছে, কেটে দিচ্ছি। তাহলে এখানে 42x আর এইদিকে 10 × x² - 2², মানে এটাকে ফর্মুলায় ফেলে দিলাম। এখানে 42x = 10x² - 40। তাহলে এখানে লিখবো 10x² - 42, মানে এইটা 42x টাকে এইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে -40 = 0। তাহলে এইটা আসছে, এবার এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করে দেবো। 2 দিয়ে ডিভাইড করলে এখানে কত আসবে, 5x², এখানে 21x, এখানে 20 = 0। এটাই কি হয়ে যাচ্ছে তোমার নির্ণেয় সমীকরণ বা নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ না? বুঝতে পারলে না বুঝতে পারলেন? ক্লিয়ার হলো? তাহলে এটা কোনটা হলো, এটা একবার দেখে নাও। অঙ্কটা বেশ খারাপ না, ভালো অঙ্কটা খুব। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা নেক্সট অঙ্ক কি বলছে, আহা এক সেকেন্ড চিন্তা না হচ্ছে একটু। তাহলে আমরা লাস্ট মানে এখানে কোন অঙ্কটা হবে, তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে তো, 5-এর অঙ্কটা হলো। এবার 6-এর অঙ্কটাতে আসো। তাহলে 6-এর অঙ্কটা কি বলছে, একদম 6-এর অঙ্কটা দেখো, বলছে আমাদের বাড়ির, পড়ো 6-এর অঙ্কটা। ছয়ের অঙ্কটা কি বলছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। উভয়ে কাজটা করলে 2 ঘন্টায় কাজটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 2 ঘন্টায়, মানে এখানে কি বলেছে, আমাদের পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। আর তারা উভয়ই একসাথে কাজ করলে 2 ঘন্টায় কাজটা শেষ করতে পারে। তাহলে মনে করি বাগানটি পরিষ্কার করতে মহিনের সময় লাগে x ঘন্টা, কারণ এখানে কি বলেছে দেখো, মহিম অপেক্ষা মজিদের কত ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে কি লিখবো, মনে করি বাগান পরিষ্কার করতে মহিমের সময় লাগে, একবারে এরকম বাবা এরকম লিখে দিতে পারো, পরিষ্কার করতে মহিমের সময় লাগে, একবারে ডাইরেক্ট লিখতে পারো, মহিমের
সময় লাগে কত এক্স ঘন্টা, মজিদের কত লাগবে 3 ঘন্টা বেশি সময় লাগে বলেছি, তার মানে এক্স প্লাস 3 লিখবে, হ্যাঁ না? তাহলে এখানে লিখবে মনে করি বাগানটি পরিষ্কার করতে মজিদের সময় লাগে হচ্ছে তোমার এক্স প্লাস 3 ঘন্টা, এক্স প্লাস 3 ঘন্টা, নাকি না? এবার দেখো এরপরে কি বলেছে, তারা উভয়ই যদি একসঙ্গে কাজ করতো, তার মানে এখানে এটা ক্লাস 8-এ এই টাইপের অঙ্ক করতে, হ্যাঁ না? তার মানে এখানে কি লিখবে, তারা 1 ঘন্টায় কতটা কাজ করে, দুজনেরই ধরো টোটাল অংশ হচ্ছে কত, এক অংশ, ঠিক আছে? এক্স ঘন্টায় টোটাল কতটা করছে, এক অংশ করছে, তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করছে, ঠিক আছে? মানে টোটাল ওই যে তোমরা ক্লাস 8-এ কোন অংশটা পড়েছিলে না, একটা এরকম অংশ দিয়ে অঙ্ক ছিল ক্লাস 8-এ, কোন চ্যাপ্টারে ছিল মনে আছে না মনে নেই? ক্লাস 8-এ এই টাইপে করতে, ক্লাস 8-এর ওই মিশ্রণের অঙ্ক, নাহলে তোমার মিশ্রণের টোটাল অংশ, অংশ ধরে অঙ্কগুলো কোথায় ছিল, ক্লাস 8-এই ছিল। তার মানে টোটাল অংশ তো কত, মানে টোটাল এরিয়াটা পরিষ্কার করতে সেটা এক অংশ, ঠিক আছে? ওইটা করতে তার কতটা সময় লাগে, এক্স ঘন্টা সময় লাগছে, তাহলে 1 ঘন্টায় সে কতটা অংশ করছে সেটা ক্যালকুলেট করব। তার মানে মনে করি এখানে লিখে ফেলেছি, তাহলে মোট বাগানটার পরিমাণ কত, মানে এরিয়াটা কত, এক অংশ, তাহলে আমরা এখানে লিখবো মহিম এক্স ঘন্টায় কাজ করে এক অংশ, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কত অংশ কাজ করবে, 1/x অংশ, এক্স অংশ। আমি একবারে ডাইরেক্ট এইটা লিখতে পারতাম, তাহলে এইটা লিখলে তোমাদের বুঝতে অসুবিধা হতো। আর মজিদ কত, এক্স প্লাস 2 ঘন্টায়, এক্স প্লাস 3 না, এক্স প্লাস 3 ঘন্টায় কাজ করে এক অংশ, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কত করবে, তাহলে 1/x প্লাস 3 অংশ। তাহলে এবার কি বলছে, দুজনে যদি কাজ করতো, দুজনে 1 ঘন্টায় কতটা কাজ করবে একত্রে, তাহলে 1 ঘন্টায় যদি এতটা কাজ করে একত্রে করে, তার মানে 1 ঘন্টায় দুজনে একত্রে কতটা কাজ করবে, তাহলে দুটো যোগ হয়ে যাবে। তাহলে মজিদ লম্বাবে লিখবে মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কাজ করে কত অংশ, 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ, এটা 1 ঘন্টায় একত্রে করছে। এবার এখানে আবার পড় বলছে উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, তার মানে 1 ঘন্টায় এত অংশ কাজ করে, ঠিক আছে? তাহলে 2 ঘন্টায় কত হবে, তাহলে এইটার সঙ্গে কি হয়ে যাবে, 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, হ্যাঁ কি না? না বুঝতে পারলে না? 1 ঘন্টায় করছে এত অংশ কাজ, এটা এখানটা যদি ক্যালকুলেশন করো তাহলে একটা ফরম্যাটে আসে, তাহলে 2 ঘন্টায় কি হবে, এর থেকে বেশি হবে, সেটাই কত কত অংশ করছে, এক অংশ। তার মানে আমরা এখানে লিখবো পরের লাইনে, তোমরা এখানে লিখে দিতে পারো একত্রে 2 ঘন্টায় কাজ করে কত অংশ, ইন্টু 2 1/x প্লাস 1/x প্লাস 3, এইটা ইকুয়ালস টু কত, টোটাল অংশ এক অংশ। তাহলে আমরা এবার শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে 2 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 3 ইকুয়ালস টু তোমার 1। তাহলে এখানটা আমার লসাগু কত হচ্ছে, x ইন্টু x প্লাস 3,
তাহলে এখানটায় হয়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি, এদিকটা এক্স ইকুয়ালস টু 1, তাহলে এখানটায় 2x প্লাস 3 বাই x, এখানে বাই 2x প্লাস 3, 2x প্লাস 3 হচ্ছে, তাহলে এখানটা x স্কয়ার প্লাস 3x, এখানটা তোমার 2, তাহলে এই দিকটায় লিখছো 4x প্লাস 6x প্লাস 6, আর এখানটা 1, তাহলে এটা কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে x স্কয়ার প্লাস 3x, তাহলে এটা এই দিক 4x টা ওইদিকে গেলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়ালস টু 0, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটাই কি হয়ে যাচ্ছে নির্ণীয় সমীকরণ, হ্যাঁ কি না? বুঝতে পারলে? এই জায়গাটা ক্লাস 8 এ তোমরা মিশ্রণের অংশ দিয়ে পড়েছো অঙ্ক, এক অংশ ধরে করতে হবে অঙ্কগুলো, তো সেটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। এরপরের অঙ্ক দেখ, এটা মনে হচ্ছে লাস্ট অঙ্ক, হ্যাঁ কি না? না 8টা আছে না, ঠিক আছে। এবারে 7এর অঙ্কটা, অঙ্কটা খুব সোজা, একটু তাড়াতাড়ি করবে তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো কি বলছে অঙ্কটা, এখানটা দেখো। এবার এই অঙ্কটা বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল কত বলছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমি কি লিখবো? 2 অঙ্কের দশক স্থানীয় সংখ্যা x আর একক স্থানীয় সংখ্যা কত বলেছে এখানে? কোনটা ধরতে হবে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে আমি মনে করি সংখ্যাটির এনে লেখো, মনে করি সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত হবে? স্থানীয় অঙ্ক হচ্ছে তোমার x, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? 6 বেশি বলেছে, x প্লাস 6, মানে দশকের থেকে এককটা 6 বেশি, তাহলে মানে x প্লাস 6 করে দিলাম। এরপরে কি বলেছে? অঙ্কদ্বয়ের গুণফল, মানে দশক স্থানীয় আর একক স্থানীয় গুণফল। তাহলে যদি দশক স্থানীয় x হয় তাহলে সংখ্যার ক্ষেত্রে গেলে সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাটি হচ্ছে তোমার মানে এই অনুসারে, তাহলে 10x প্লাস x প্লাস 6, তাই তো সংখ্যাটি এইটা হচ্ছে, কারণ দশক স্থানীয় মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বোঝা গেল না? বোঝা গেল? তাহলে শর্তানুসারে কি লিখবে তুমি? এইটা ইকুয়ালস টু কত বলেছে? বলছে একক স্থানীয় সংখ্যাদ্বয়ের গুণফল 12 কম হবে, তার মানে আমরা এখানে কি লিখতে পারি? এইটার থেকে 12 কম। তাহলে প্রথমটা দেখো, এইটা অঙ্ক আর সংখ্যাটি দাঁড়াচ্ছে এইটা, ঠিক আছে? অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম হবে, তাহলে অঙ্ক শর্তানুসারে কি লিখবো? শর্তানুসারে তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কত এখানে? x ইন্টু এক্স প্লাস 6, আর সংখ্যাটি কত? 10x ইন্টু এক্স প্লাস 6, 10x ইন্টু এক্স প্লাস 6 হচ্ছে না, প্লাস এক্স প্লাস 6, তার থেকে কত কম? 12 কম, মাইনাস 12 করে দিলে, হ্যাঁ কিনা? বোঝা গেল না? বোঝা গেল? এখানটা এই লাইনটা বোঝা গেল তো? এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 10x প্লাস 6, না প্লাস x প্লাস 6, সব ব্র্যাকেট খুলে দিলাম। তাহলে এবার এগুলোকে এইদিকে নিয়ে চলে আসো, তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস 6x, এখানে 10x প্লাস এটা 11x হয়ে যাচ্ছে, মাইনাস 11x মাইনাস 6 আর প্লাস 12, তার মানে মাইনাস 6, তার মানে এখানে এইদিকে চলে এলে প্লাস 6, হ্যাঁ কি না? ইকুয়ালস টু 0, তার মানে এখানটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x
প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এটাই কি হয়ে যাচ্ছে তোমার নির্ণীয় সমীকরণ। নির্ণীয় সমীকরণ কি দাঁড়াচ্ছে? এটা নির্ণীয় সমীকরণ হচ্ছে তোমার এটা দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার অঙ্কটা? কারো কিছু প্রবলেম নেই? এবার নেক্সট অঙ্কে আসে। নেক্সট অঙ্ক এটা 7এরটা হলো, এবারে 8এরটা লাস্ট অঙ্ক, এই এক্সারসাইজের লাস্ট অঙ্ক। এটা কি বলছে দেখো এখানে, এটা কি বলেছে? বলছে 45, 8এর অঙ্কটা দেখতে পাচ্ছ? এবার বলছে 45 মিটার দীর্ঘ 40 মিটার প্রস্থ একটি আয়তকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। ঠিক আছে? কত বলছে? যে আমার একটি আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র এর চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তাটার ক্ষেত্রফল মানে এতটুকু অংশ ক্ষেত্রফল, মানে এই অংশটা, এই অংশটার ক্ষেত্রফল বলে দিয়েছে তোমার কত? 450 বর্গমিটার। আর 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ। তাহলে আমরা এখানে কি লিখবো? যেহেতু এখানে কি কি দিয়ে আছে? মাঠের দৈর্ঘ্য দিয়ে আছে, মাঠের প্রস্থ দিয়ে আছে, তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? এবার চারপাশে রাস্তা চওড়া আছে, তার মানে মনে করি x মিটার চওড়া আছে, তাহলে সবকটা থেকে মাইনাস করতে হবে। না, এখানে উল্টো হয়ে যাচ্ছে, মাইনাস করলে হবে না, প্লাস করতে হবে। আগে এখানে লেখো, লেখো আয়তকার, আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে তোমার 40 মিটার, না 45 মিটার। এখানে কত মিটার? 45 মিটার। প্রস্থ কত? প্রস্থ হচ্ছে তোমার 40 মিটার, হ্যাঁ না? তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ইকুয়ালস টু 45 ইন্টু 40, তাই তো? 45 ইন্টু 40 এত হচ্ছে। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে তোমার? 180, 100 মানে 1800, 1800 বর্গ মিটার হলো, এত বর্গ মিটার। ওকে, এটা বের হলো 1800 বর্গ মিটার। এটা ক্ষেত্রফল, মানে এখানে রাস্তা পাশে নেই। এরপর বলছে এইটা হচ্ছে তোমার 40 মিটার আর এটা 45 মিটার। এর সঙ্গে আমি যদি এইটা এতটুকু অংশ মানে রাস্তাটাকে x ধরে নিই, তাহলে আমরা কি লিখবো? মনে করি রাস্তা হচ্ছে কি বলে, মনে করি মাঠের চারপাশে x মিটার চওড়া রাস্তা আছে। তোমাকে এখানে লাইনটা লিখতে হবে। মনে করি মাঠের চারপাশে, মাঠের চারপাশে x মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? রাস্তা আছে, ঠিক আছে। তাহলে এরপরে কি লিখবে? তার মানে দৈর্ঘ্য কতটা বাড়ছে দেখ, এখানে x, না দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এইটা, এইটা ছিল, এই দিকেও x বাড়ছে, এই দিকেও x বাড়ছে, তার মানে কত বাড়ছে? 2x। তাহলে কি লিখবো? রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য, এই জায়গাটা বুঝবে ভালো করে। এখানে শুধু x অ্যাড হবে না, কিন্তু এতটুকু তোমার ডিস্টেন্স ছিল, ঠিক আছে? মানে রাস্তা 45 মিটার ছিল, এই দিকেও x বাড়ছে, আবার এই দিকেও x বাড়ছে, তার মানে কত বাড়ছে? মানে টোটাল দৈর্ঘ্যটা তো এইটা হয়ে যাচ্ছে রাস্তা সহ। তাহলে মাঠের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 45 প্লাস 2x হবে। এখানে 2x কেন হলো বুঝতে পারলে? আর প্রস্থ কত হবে? প্রস্থ হয়ে যাচ্ছে তোমার 40 প্লাস 2x, এত মিটার সব কটা, ঠিক আছে? এটার দৈর্ঘ্য প্রস্থ গেল। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x
ঠিক আছে, এটা তোমার বেরিয়ে গেল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল দুটো বেরিয়ে গেল। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বাদ দিলে সেটাই কত হবে 450 বর্গমিটার। তাহলে শর্তানুসারে আমরা কি লিখবো, শর্তানুসারে এখানে লিখবে রাস্তা সহটা বেশি, তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 1800 ইকুয়ালস টু 450, নাকি না? তাহলে এবার এটাকে কোনাকুনি গুণ করো, 45 আর 40 করলে কত হয় 1800, 45 কে এটা হচ্ছে 90x আর এটা হয়ে যাচ্ছে তোমার 80x, তাহলে এখানে 4x স্কোয়ার মাইনাস 1800 ইকুয়ালস টু 450। দেখো এবার কি হলো, এখানে 1800 কেটে যাচ্ছে, তাহলে এখানে 90 প্লাস 170 4x, তাহলে পরের পেজে আসো, তাহলে এখানে 90x প্লাস 80x ইকুয়ালস টু এখানে কত আছে প্লাস 4x স্কোয়ার ইকুয়ালস টু 450, এটাই আছে তো 450। হ্যাঁ, তার মানে এখানে 8 9 170x প্লাস 4x স্কোয়ার 450, তাহলে 4x স্কোয়ার মাইনাস 170x ইকুয়ালস টু 450, না 450টা মাইনাস হবে, সরি, তাহলে এখানে প্লাস 170x মাইনাস 450 ইকুয়ালস টু 0। এটাই তোমার কি হয়ে যাচ্ছে নির্ণয় সমীকরণ, নাকি না? এটা এখানে 4x হচ্ছে, এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, 2 দিয়ে যাবে, তাহলে এখানে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 45 মানে 250, মানে তোমার এখানে হয়ে যাবে 225 ইকুয়ালস টু 0। এটাই তোমার কি নির্ণয় সমীকরণ, এটাই হয়ে যাচ্ছে তোমার নির্ণয় সমীকরণ। বোঝা গেল এক্সারসাইজ 1.1, নাকি না? কারো কিছু ডাউট আছে না নেই? ডাউট থাকলে প্রসিডিওর বলে দিলাম, কি করবে, এই ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট তোমার নাম লিখে তোমার যে ডাউট হচ্ছে সেই ডাউটটার ছবি তুলে আমাকে পাঠাও, আমি তোমাকে অ্যান্সার সেন্ড করে দেবো, বা তোমাকে আমি ফোন করে বলে দেবো, বা লিখে পাঠিয়ে দেবো, বা তোমার ডাউটটাই আমি লাইভ ক্লাসে বলবো। বোঝা গেল, হ্যাঁ কি না? তাহলে আজকের মতন থাক, ইওর কেমিস্ট্রি ল্যাবের সঙ্গে যুক্ত থাকো, কারণ ইওর কেমিস্ট্রি ল্যাবের তে পড়লে তুমি আর নিট যেই একসাথে দুটোই কভার হবে। তুমি ক্লাস 11-এ গিয়ে যদি নিটের দিকে যাও তাহলে নিটেরও ক্লাস করতে পারবে, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর যদি যেই দিকে যাও তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস। ঠিক আছে, তাহলে আজকের মতন থাক, চলো টাটা।